অর্চনা দেবীর দুই ছেলে সৌমেন এবং নীলাঞ্জন এবং দুই বৌমা ঋতিকা এবং সম্প্রীতি। ছোট বৌমার বিয়ের পর থেকেই দুই বৌমার মধ্যে কিছু না কিছু নিয়ে সমস্যা লেগেই থাকে। একদিন সকালে সম্প্রীতি রান্নাঘরে কাজ করছিল, এমন সময় তার বড় যা ঋতিকা এসে বলে, আরে তোমার এখনো হয়নি? কখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো? আরে তাড়াতাড়ি নাও, আমি এবার তোমার দাদার টিফিন প্যাক করব। দিদি, তুমি তো দেখতেই পাচ্ছ আমিও তোমার দেওরের টিফিনটা প্যাক করছি। এত তাড়াহুড়ো করার কি আছে বলো তো? একটু দাঁড়াও, আমার হয়ে গেলে আমি চলে যাব। আর এমনিতেও রান্নাঘরে না কেউ শুয়ে বসে থাকতে আসে না। তোমাকে তো দেখে তাই মনে হচ্ছে, সেই কখন থেকে তুমি এখানে দাঁড়িয়ে আছো। এতক্ষণ তো এক সপ্তাহে টিফিন প্যাক হয়ে যেত। এত নড়ে কাজ করলে হবে? ভুলে যেও না, এটা তোমার একার রান্নাঘর নয়, এখানে আমাকেও কাজ করতে হয়। আচ্ছা, সকাল থেকে তো তুমি এখানে ছিলে, আমি তো মাত্র 10 মিনিট আগে এখানে এলাম। আর তুমিও এটা ভুলে যেও না যে এটা শুধু তোমার। বড় বলে সব জায়গায় নিজের জোর ফলাতে আসবে, তা তো হবে না। প্রত্যেক দিনের মতো আজও দুই জায়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তার মাঝে শাশুড়ি ডাইনিং টেবিল থেকে চিৎকার করে বলে, বড় বৌমা, ও বড় বৌমা, আমাকে এক কাপ চা দিয়ে যাও। সেই কখন থেকে অপেক্ষা করছি, এক কাপ চা করতে কতক্ষণ সময় লাগে গো? সারাক্ষণ খালি ফাঁকিবাজি। ব্যাস, এবার নাও ওনার চা চাই। আরে দেখতেই তো পাচ্ছে সকাল সকাল কত কাজ, এখন টিফিন প্যাক করে উঠতে পারিনি, আর উনি ঘড়ি ধরে বসে আছেন। এক সেকেন্ড এদিক ওদিক হওয়ার জো নেই, যেন একেবারে এটাকে হোটেল পেয়ে গেছে, যে যখন যা অর্ডার করবে সঙ্গে সঙ্গে হাজির করে দিতে হবে। কি হলো গো বৌমা, চা দেবে নাকি আমি ছেলেদের মতো বাইরে দোকানে গিয়ে চা খাবো? অদ্ভুত ব্যাপার, সেই ভোর 5টা থেকে দুজনে উঠে যে কি করে কে জানে। এত বেলা হয়ে গেল, এক কাপ চা পর্যন্ত এখনো কেউ দিল না। কিসের কাজ থাকে ওরাই জানে। হাতে চায়ের কাপ নিয়ে ঋতিকা তার শাশুড়ির কাছে আসে আর বলে, এই নিন আপনার চা। এই বাড়িতে কারোর একটুকু ধৈর্য নেই, সবাইকে একেবারে মুখে মুখে সব ধরিয়ে দিতে হবে। এমন সময় দুই ছেলে বউদেরকে তাড়া দেয়। কি ব্যাপার, আমার টিফিন তৈরি হলো? আজকেও মনে হচ্ছে লেট করে অফিসে ঢুকতে হবে। একটা কথা মাথায় ভালো করে রাখো, এটা আমার অফিস, এটা তোমার দাদার মতো কোনো দোকানে থাকি না যে যখন খুশি যাবো আর যখন খুশি বেরোবো। শোনো, আমাকে এই ধরনের কথাবার্তা বলতে আসবে না। আমি কি করব? হ্যাঁ, এইটুকু রান্নাঘর, তাতে সবাই মিলে তাড়াহুড়ো করছে। আমি তো ঠিক সময়ে রান্না বান্না করে রাখি। যদি কেউ আমাকে জায়গা না দেয় তাহলে আমার কোথায় দোষ? আর 5 মিনিট দাঁড়াও। এমন একটা দিনও নেই যে তুমি আমাদের ঠিক সময় টিফিন প্যাক করে দিয়েছো। প্রত্যেক দিন তোমার এই একই ব্যাপার, বেরোনোর সময় হলেই তোমার যত কাজ পড়ে যায়। এভাবে চলতে থাকলে কিন্তু সত্যি সত্যি আমাদেরকে সাসপেন্ড করে দেবে। এরপর দুই বউ তাদের স্বামীদের টিফিন প্যাক করে দেয় এবং তাদেরকে অফিসে পাঠিয়ে দেয়। এভাবেই তাদের সারাদিন কোনো রকমে কাটে এবং বিকেল হলে আবার অর্চনা দেবী বলেন, আরে কই গো বড় বৌমা, আমাকে চা দাও, চায়ের সময় হয়ে গেছে তো। মা, আমি তো আপনাকে সকালবেলা চা করে দিয়েছি, এখন আপনার ছোট বৌমাকে বলুন, ও আপনার জন্য চা করে দেবে। বাড়ির সব কাজের দায়িত্ব কি আমার একার নাকি? আর ও শুধু নিজের টুকু দেখবে, কোনো দায়িত্ব নেবে না, তাই তো? এই কথা শুনে সম্প্রীতি সামনে আসে এবং মুখ বাঁকিয়ে উত্তর দেয়, দেখো দিদি, তুমি যে এই কথাগুলো আমাকে শোনাচ্ছ সে আমি ভালো করেই বুঝেছি। আমি জানি এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার একার নয়, কিন্তু কি করব বলো তো? তুমি যদি আমাকে কিছু কাজ করতেই না দাও, সারাক্ষণ নিজে রান্নাঘর জুড়ে বসে থাকো, তাহলে আমি কি করব? এই শোনো, কাজ করার ইচ্ছে থাকলে না মানুষ এত বাহানা দেয় না, বুঝলে? দেখলেন তো মা, দিদি আমাকে কিভাবে কথা শোনাচ্ছে। আপনি এর কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিন। প্রত্যেক দিনে একই অশান্তি না আমার আর ভালো লাগছে না। তোমরাই বলো, তোমাদের এই সমস্যার কি সমাধান চাই? এত কিছু যখন বলতে পারছো তাহলে আসল কথাটা বলতে বাধা কোথায়? কি চাইছো সেটা বলো। মা, আমি নিজের একটা আলাদা রান্নাঘর চাইছি, আর বাড়িতে আলাদা একটা জায়গা চাই। এমনিতেই উপরের পুরো ফ্লোরটা ফাঁকা থাকে, আমি ওখানেই শিফট হয়ে যাব। আমি ওখানেই রান্না বান্না করবো আর থাকবো। ওখানে চলে যাওয়ার পর রোজ রোজ এই ঝামেলা থাকবে না। এরপর ছেলেরা বাড়ি ফিরে আসে এবং অর্চনা দেবী সবার সঙ্গে আলোচনা করে। তারপর সম্প্রীতি এবং নীলাঞ্জন দোতলায় শিফট হয়ে যায়। এরপর দুই বৌমা নিজের মনের সুখে রান্না বান্না করে এবং তাদের স্বামীদেরকে খাওয়ায়। কিন্তু সমস্যা হয় অর্চনা দেবীর, কারণ তিনি দুই বৌমার শাশুড়ি। তাকে একবার উপরে যেতে হয়, আবার একবার নিচে আসতে হয়। ওহ বাবা গো, এ কোন ঝামেলায় আমি ফেসে গেলাম। দুবেলা আমাকে একবার উপরে উঠতে হচ্ছে, একবার নিচে নামতে হচ্ছে। এই বুড়ো বয়সে এভাবেই কি আমার দিন কাটবে নাকি? উপরে গিয়ে অর্চনা দেবী সম্প্রীতিকে বলে, বৌমা, এভাবে বারবার উপরে ওঠা নামা করতে আমার খুব কষ্ট হয়। এক মুঠো খাবারের জন্য আমাকে এত পরিশ্রম করতে হবে তা আমি ভাবিনি।
আচ্ছা মা, সকাল থেকে রাত অবধি তো বাড়ির সমস্ত কাজ আমরাই করিনি, আপনাকে শুধু একবার করে খেতে আসতে হয়, তাতেও আপনার এত সমস্যা? এভাবে এক জায়গায় বসে থাকলে না আপনার নিজের হাত পা অসাড় হয়ে যাবে, তখন হাঁটা চলাতেও সমস্যা হবে। অন্তত এক দুপা করে হেঁটে খাবারটা খেয়ে নিন। আর এই কিছু হোক আর নাই হোক, হজমটা তো হবে। হ্যাঁ মা, ওরা তো এমনিতেও বাড়ির সমস্ত কাজই করে, তুমি যদি একটু এসে খেয়ে নাও তাতে কি সমস্যা কি? অর্চনা দেবী বড় ছেলে বৌমার কাছে এ কথা বললে তারাও এই একই কথা বলে, যা তার খুব একটা ভালো লাগে না, এবং তিনি মনে মনে বলেন, আচ্ছা তাহলে এখন নিজেরা সব এক হয়ে গেছে, আমাকেই পরিশ্রম করে একবার উপরে উঠে আর একবার নিচে নেমে খেতে হবে। দাঁড়াও, আমিও তোমাদেরকে মজা দেখাচ্ছি। এভাবেই 7-5 চিন্তা করে অর্চনা দেবী তার দুই বৌমার মধ্যে ঝামেলা বাঁধানোর প্ল্যান করে। একদিন ঋতিকার ঘরে একটি পার্সেল আসে। বড় বৌমা, এত বড় কি নিয়েছো গো? এর মধ্যে কি আছে? মা, এর মধ্যে একটা এলইডি টিভি আছে। আরে বাপরে, এটা টিভি নাকি পুরো সিনেমা হলের পর্দা? এত বড় টিভি কেউ দেখে? মা, এত বড় টিভি দেখেই তো মজা আছে, দেখুন না, এতে সিরিয়াল দেখতে কত ভালো লাগবে। এরপর ঋতিকা সিরিয়াল চালিয়ে দেয় এবং অর্চনা দেবীও বসে বসে সিরিয়াল দেখে। তারপর ওপরে গিয়ে বলে, ছোট বৌমা, এই নাও, বড় বৌমা তোমার জন্য মিষ্টি পাঠালো। মিষ্টি? কিসের মিষ্টি মা? আরে বড় বৌমা টিভি কিনেছে, বড় এলইডি টিভি। আমি বলি টিভি কিনেছিস, ভালো কথা, তাতে কি হয়েছে? আমাকে দেখো না, মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল এটা ছোটকে দিয়ে আসুন আর খবরটা শুনিয়ে আসুন। আমি তো প্রথমে কিছুই বুঝতে পারিনি মা, তারপর ওর মুখের হাসি দেখে বুঝতে পারলাম ও তোমাকে জ্বালাতে চাইছে। আমিও পরিষ্কার করে বলে এসেছি, আমার ছোট বৌমা না এসবের ধার ধারে না। তুমি টিভি কিনেছো তাতে কি হয়েছে? ও কি কিনতে পারবে না এসব? আরে ও চাইলে কালকে তোমার থেকে বড় টিভি কিনে নিতে পারবে। বলবো কি মা তোমাকে? সে কথা শুনে তার মুখ তো একেবারে ভার হয়ে গেল। আচ্ছা দিদি এভাবে বলেছে? দিদি কি ভেবেছে কি আমি দিদি থেকে ভালো টিভি কিনতে পারবো না? দাঁড়ান, আমি কালকেই দিদি থেকে না দ্বিগুণ টাকা দিয়ে আরো বড় টিভি কিনে আনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিনে আনবে। আমিও চাই তুমিও না এই কথার জবাব দাও। দেখো মা, তুমি যেদিন থেকে এসেছো আমার সেবা করছো, তাই আমি তোমার প্রতি একটু বেশি দুর্বল, এই জন্যই না তোমার ব্যাপারে কিছু শুনতে পারি না। এভাবে অর্চনা দেবী তার ছোট বৌমাকে তেল মশলা মাখিয়ে কথা বলে এবং সম্প্রীতিও তার শাশুড়ির কথাই গলে যায়। বৌমা, আমি এবার চলি, আমি শুধু মিষ্টিটা দিতে এসেছিলাম, রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব। না মা, আপনি যাবেন না, আমি আপনার জন্য রান্না করছি, আপনি আজ এখানেই খান। ছোট বৌমার কথা শুনে অর্চনা দেবী মনে মনে খুব খুশি হয়ে যান, কারণ তিনি যেটা চাইছিলেন সেটাই হচ্ছিল। কদিন পর সম্প্রীতি দোকান থেকে আরো একটি বড় টিভি কিনে আনে এবং এক প্যাকেট মিষ্টি নিয়ে শাশুড়ির হাতে করে পাঠিয়ে দেয়। ওই গো বড় বৌমা, এই দেখো তোমার ছোট যা মিষ্টি পাঠিয়েছে। বাপরে বাপ, ওইটুকু মেয়ে আর মনে কত হিংসা দেখেছো? বলে কি না, দিদি কি টিভি কিনেছে, আমি তার থেকে দ্বিগুণ টাকায় টিভি কিনবো, তারপর দিদিকে মিষ্টি পাঠাবো। এই নাও খাও, এবার বোঝো কিরকম বদলাটা নিল। তাই তো, ওর মনে তো সত্যি সত্যি খুব হিংসা। আমি টিভি কিনেছি বলে ওকেও কিনতে হবে, যা পারে করুক গে, আমার কি। মা, আজ আমি রান্না করছি, আপনি এ বেলাটা খেয়ে নিন, ওকে বারণ করে দিন ও যেন কিছু না রান্না করে। ঠিক আছে বৌমা, তুমি যেমন চাইছো তাই হবে, এমনিতেও তোমার হাতে রান্না আমার খুব ভালো লাগে, আমি ছোট বৌমাকে ফোন করে বারণ করে দিচ্ছি। এভাবেই অর্চনা দেবী দুই বৌমার মধ্যে ঝামেলা বাঁধিয়ে নিজে ভালো মন্দ খাবার খেতে থাকেন। কয়েকদিন পর উপরে গিয়ে অর্চনা দেবী বলেন, নীলাঞ্জন বাবা, এখানে না খুব গরম, বৌমা কত কষ্টে গরমে কাজ করে বলতো, তুই ওর জন্য তো একটা ভালো এসি লাগাতে পারিস। মা, আমি এই কথাটাই ভাবছিলাম, তবে এসির যা খরচ তাই একটু ভাবনা চিন্তা করছি। আরে বাবা, বৌমার কষ্ট হচ্ছে আর তুই খরচের কথা ভাবছিস? একদম দেরি করিস না, 2-1 দিনের মধ্যে একটা ভালো এসি লাগা। মা, আপনি সত্যি সত্যি আমার জন্য কত কিছু চিন্তা করেন, আমি না জানি আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন মা। আর শুনুন, এবার থেকে আপনার যা খেতে ইচ্ছে হবে আপনি আমাকে বলবেন। দাঁড়ান, আমি আপনার জন্য পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ডাঁটা চচ্চড়ি করে দিচ্ছি, আপনার ওটা খেতে ভালো লাগে তো মা? হ্যাঁ বৌমা, খেতে তো বেশ ভালোই লাগে, কিন্তু তুমি আবার শুধু শুধু এত কষ্ট করবে। নিচে এসে অর্চনা দেবী তার ছোট বৌমার এসি কেনার কথা বলে এবং বড় বৌমাকে উস্কে দেয়।
পরের দিন বড় বৌমাও এসি নিয়ে চলে আসে। এভাবে অর্চনা দেবীর সময় বেশ ভালোই কাটছিল। কিন্তু বলে না, কারোর খারাপ করে নিজের ভালো করা যায় না। একদিন অর্চনা দেবীর ফোনে মেসেজ আসে এবং তিনি অবাক হয়ে দেখেন যে তার অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি ভালো করে লক্ষ্য করেন যে বিগত কয়েকদিনে 70,000, 80,000, কখনো 1 লাখ টাকা এভাবে কেটে নেওয়া হয়েছে। তিনি অবাক হয়ে ছেলেদেরকে জিজ্ঞাসা করেন এর কারণ কি, এবং জানতে পারেন এতদিন ধরে 2 ছেলে তার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে এই সমস্ত আসবাবপত্র কিনছিল। এইসব শুনে অর্চনা দেবীর মাথায় হাত। তোরা দুজন এতদিন ধরে আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা খরচ করেছিস? হ্যাঁ মা, আমার কাছেও তো ক্যাশ টাকা ছিল না। আমাকে তো নীলাঞ্জন আইডিয়াটা দিল। এমনিতেও তোমার অ্যাকাউন্টে টাকাগুলো পড়েছিল, ওগুলো তো আমাদেরই হবে, তাই না? তোমার বৌমা এমনিতেও বলছিল বাড়িতে একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবে। আমি ভাবছি এই সপ্তাহে গিয়ে কিনে নিয়ে আসবো। দাদা, তুমি কিনে নাও, কয়েকদিন ব্যবহার করে দেখো কেমন। তারপর যদি ভালো হয় তাহলে আমিও কিছুদিন পর একটা অটোমেটিক ওয়াশিং মেশিন কিনবো। আমাদের তো পুরাতন মেশিনটা খারাপ হয়ে গেছে, খুব সমস্যা হচ্ছে। আমার অ্যাকাউন্টে আর মাত্র কয়েকটাই টাকা পড়ে আছে। দয়া করে তোরা ওই টাকাগুলো আর নষ্ট করিস না বাবা। এবার থেকে যা করার নিজেদের টাকাতেই কর। অর্চনা দেবীর আর কি করার ছিল, যা টাকা যাওয়ার তা তো চলেই গিয়েছিল। তবে এই ঘটনার পর তার একটি জ্ঞান শিক্ষা হয়। তিনি এর পর থেকে কখনোই 2 বৌমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতেন না। এমনকি 2 বৌমার কাছে একে অপরের নামও নিতেন না। খাবার সময় হলে চুপচাপ গিয়ে খেয়ে নিজের ঘরে চলে আসতেন। কোনো রকম সমস্যা তৈরি করতেন না। এভাবেই সংসারে শান্তি বজায় থাকে এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুমনা দেবী তার 5 মেয়ে দিয়া, রিয়া, সীমা, বর্ষা ও পূজাকে নিয়ে মহেশপুর নামক এক গ্রামে বাস করত। সুমনা দেবীর স্বামী যেমন মাতাল তেমনই জুয়ারি। সংসারের কোনো চিন্তা না করে সারাদিন মদ আর জুয়া নিয়েই পড়ে থাকত। সুনিতা এই কষ্টের সংসার চালানোর জন্য বাগানে সবজি চাষ করে মার্কেটে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। এমনই একদিন সুমনা বাজার থেকে আসলে তার বড় মেয়ে দিয়া বলে, মা তুমি এসে গেছো, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার তৈরি করছি। আজকে আমরা 5 বোন মিলে পটলের দরমা আর উচ্ছে ভাজা রান্না করেছি। তাই নাকি মা? তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে আমার মেয়েরা কেমন রান্না করেছে। এমন সময় সুমনার মাতাল স্বামী মদ খেয়ে ঘরে আসে ও বলে, তোর বাজার থেকে আসতে এত দেরি হলো কেন? আমি তোকে কখন থেকে খুঁজছি। আজকে কত টাকা ইনকাম করেছিস? দে টাকাগুলো দে আমাকে। এমনিতেই ভাটুর মদের দোকানে অনেক টাকা বিল হয়ে গেছে। আজ টাকা না শুনতে পারলে সন্ধ্যের সময় মদ খেতে পাবো না। দে আমায় টাকাগুলো দে। আর দিয়া টিয়া তোরা আমার সঙ্গে যাবি। আমি জুয়ায় তোদেরকে হেরে গিয়েছি। তোমার লজ্জা করে না নিজের মেয়েকে নিয়ে জুয়া খেলতে? আর তোমার মদের টাকা আমি কেন দিতে যাব? না, আমি টাকা দেব না। তুই আমার জমিতে চাষ করিস, ওই টাকাতে আমারও ভাগ আছে। দে আমার টাকা আমায় দে। তোমার ঘরে যে ছোট ছোট ছেলে পুলে আছে, তারা কি খাচ্ছে না খাচ্ছে দেখো তোমার দরকার নেই কোনো। খালি নিজের মদ আর জুয়া নিয়েই পড়ে থাকো তুমি। নিজের তো ঘরে 2 পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। কি বললি? আমাকে ক্ষমতা শেখাচ্ছিস? দাঁড়া দেখাচ্ছি মজা। আজ তোকে দেখাচ্ছি আমার কি ক্ষমতা আছে। এই বলে দীপঙ্কর সুমনাকে মারতে চায়। তার 5 মেয়ে মাকে বাঁচাতে গেলে ধাক্কাধুক্কিতে দীপঙ্কর পড়ে যায় এবং তার মাথা ফেটে যায়। এমন মাতাল স্বামী আমার থাকার থেকে না থাকাই ভালো। 2 পয়সা কামানোর ক্ষমতা নেই, উল্টে মেয়েদেরকে বিক্রি করার কথা ভাবে। বেঁচে থাকলে বা জীবনটাকে পুরো নরক করে দেবে। এখন আমাদের পরিবারটা শান্তিতে বাঁচবে। সুমনার মাতাল স্বামী মারা যাওয়ায় তার কোনোই কষ্টবোধ হয় না। এর কিছুদিন পর সুমনার প্রতিবেশী রাধিকা তার মেয়ের বিয়ের নিমন্ত্রণের জন্য তাদের বাড়িতে আসে ও বলে, আমার মেয়ের আগামী সপ্তাহে বিয়ে গো। শহরের বড় ঘরেতে বিয়ে হচ্ছে। বাবা মার একমাত্র ছেলে, ছেলে বিদেশে থাকে। তোমাদের সকলের নিমন্ত্রণ রইল কেমন? তা তোমার 5 মেয়ের বিয়ে কবে দিচ্ছ? এমনিতেই তো ওদের বাপ মাতাল ছিল, 2 পয়সা তো কামিয়ে রেখে যায়নি। আর তুমি যেরকম রোজগার করো তাতে তো তোমাদের সংসারটা ভালো করে চলেই না। তোমার কথা ভাবলে কষ্ট হয় গো, যে বাজারে 5টা মেয়ের বিয়ে কিভাবে দেবে তুমি। দিদি, ওদের ভাগ্যে যা আছে তাই হবে। উপরওয়ালা যখন চাইবে তখন ওদের পাত্র ঠিক জোগাড় হয়ে যাবে। সুমনা দেবী এটা ভালো করেই বুঝতে পারছিল যে রাধিকা তার মেয়েদেরকে নিয়ে খোঁটা দিচ্ছে। কথা ঘোরানোর জন্য অন্য কথায় চলে যায়। কিছুদিন পর সুমনা তার 5 মেয়েদেরকে নিয়ে রাধিকার মেয়ের বিয়েতে পৌঁছে যায়।
রাধিকার মেয়ে রূপা একটা সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা পরে বিয়ের মণ্ডপে বসে আছে। তা দেখে আশেপাশের লোকেরা তার লেহেঙ্গার খুব নাম করছে। এইদিকে সুমনার বড় মেয়ে দিয়া রূপার কাছে গিয়ে বলে, আরে বাহ রূপা, তোর এই লেহেঙ্গাটা তো খুব সুন্দর হয়েছে। এর উপরে তো হাত দিয়ে এমব্রয়ডারির কাজও করা আছে। এ তো রয় অ্যান্ড রয় ব্রাদার্স থেকেও খুব সুন্দর লেহেঙ্গা হয়েছে। আমিও আমার বিয়ের সময় এরকম একটা লেহেঙ্গা পরবো। এটা আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ওইসব লেহেঙ্গা এখানকারে নয় রে, বিদেশ থেকে আনানো। তোরা তো দুবেলা দুমুঠো ভালো করে খেতেই পাস না, আবার ব্রাইডাল লেহেঙ্গা পরবি? যার বাপ একটা মাতাল, সে আবার ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। তোরা এইসব দেখেই মন ভরিয়ে নে রে, আর পড়তে হবে না তোদেরকে। রূপা, জানি আমরা গরিব, তা বলে তুই আমাদের এভাবে মজা নিবি? আমাদের মা আমাদেরকে বড়লোক পরিবারের মেয়েদের মতো কম ভালোবাসা দেয় না রে। আমাদের মা আমাদেরকে খুব যত্নে রাখে। আর যদিও আমাদের মা আমাদেরকে সাধারণ কাপড়ে বিয়ে দেয়, সেটাও আমাদের কাছে খুব বড় পাওয়া হবে। 5 বোন ভালো করেই জানে তার মায়ের পরিস্থিতি, তাই জন্য তারা কিছু না বলে সেখান থেকে বাড়ি চলে আসে। এর কিছুদিন পর সুমনার শরীর খারাপ হলে তার বড় মেয়ে দিয়া বাজারে সবজি বিক্রি করতে যায়। কিছুক্ষণ পর দিয়ার ঠেলার কাছে মাধবী নামে এক ক্রেতা আসে। ও বলে, আমাকে 1 কেজি করে সব রকমের সবজি দাও। এই তোমার নাম কি গো? তোমাকে তো এর আগে কখনো দেখিনি। আগে তো এখানে সুমনা বসতো। আন্টি, আমি সুমনারই মেয়ে। আমার মায়ের শরীর খুব খারাপ, তাই জন্য আমি বাজারে বিক্রি করতে এসেছি। ও আচ্ছা, সুমনা খুব ভালো মেয়ে। তুমি ওরই মেয়ে, তাই তো? এখন কেমন আছে সুমনা? আর তোমাদের বাড়িটা কোথায়? তোমাদের বাড়ি আমাকে নিয়ে যাবে একবার? এরপর দিয়া মাধবীকে তাদের বাড়িতে নিয়ে আসে। মাধবী দেখে সুমনা বিছানায় শুয়ে আছে আর তার 4 মেয়ে তার সেবা করছে। মাধবী দেখে সুমনার 5 মেয়েকেই দেখতে খুব সুন্দর। এই দেখে মাধবী বলে, সুমনা, তোমার 5 মেয়েকেই দেখতে সুন্দর ও গুণবানও। আমি চাই আবার 5 ছেলের সঙ্গে তোমার 5 মেয়ের বিয়ে দিতে। আমার ছেলেরা এমনিতেই বিদেশে থাকে, এই সপ্তাহে আবার ছেলেরা বাড়িতে এসেছে। তাই তুমি যদি রাজি থাকো তাহলে এই সপ্তাহের মধ্যেই আমি বিয়েটা দিতে চাই। দিদি, আমরা খুবই গরিব। আমার এই ঘর আর জমিটুকু ছাড়া আর কিছুই নেই। তাছাড়া এগুলো বিক্রি করেও আমি আমার মেয়েদেরকে তেমন কিছু একটা দিতে পারবো না। বোন সুমনা, তোমার কাছে কি আমি যৌতুক চেয়েছি? আমি শুধু তোমার 5টা মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চেয়েছি। তোমার মেয়েরা এমনিতেই গুণবান। আমি আমার ছেলেদের জন্য এরকমই মেয়ে চাইছিলাম। তুমি আর কোনো দ্বিধা করো না বোন। এরপর মাধবী কথা পাকা করে নিজের 5 ছেলেকে এসে বলে, অমল, সুরেশ, বিকাশ, পলাশ, রাজেশ, তোদের জন্য আমি ভালো মেয়ে দেখেছি আর আমি পাকা কথাও দিয়ে এসেছি। আগামী সপ্তাহে তোদের বিয়ে। তোমরা কিছুদিনের মধ্যেই বিদেশে চলে যাবে। তারপর আমাকে সারা বছর তো একাই থাকতে হবে। আমাকে আর ভালো লাগে না একা থাকতে এবার থেকে। তাই আমি ভেবেছি বৌমাদের সঙ্গে বাকি দিনগুলো কাটাবো। মা, আমরা এখানে এমনিতেই পার্মানেন্ট চলে এসেছি। আমরা যে রয় অ্যান্ড রয় ব্রাদার্স কোম্পানির শেয়ার পার্সেন্টেজ ছিলাম, তা আমাদের কাছে চিটিং করে হাতিয়ে নিয়েছে। এখন আমাদের সব শেষ হয়ে গেছে। এবার এখান থেকেই সব কিছু করতে হবে। হ্যাঁ মা, আমাদের যত সব লেহেঙ্গাগুলো ডিজাইন রাজীব ব্রাদার্স কোম্পানি ডুপ্লিকেট করে সব বাজারে বিক্রি করছে। কোম্পানির টাকা হেরফের করে কোম্পানির লস দেখিয়ে আমাদের সব শেয়ারগুলো নিয়ে নিয়েছে। এখন যা করার এখান থেকে লেহেঙ্গা ডিজাইন কোম্পানি তৈরি করতে হবে। ওইসব আমি কিছু জানি না। সামনের সপ্তাহে সোমবারে তোমাদের বিয়ে। তোমরা রেডি থেকো। তোমরা কোম্পানির কথা বলে কখন ফুরুত করে চলে যাবে বিদেশে। তারপর আমি সারাটা জীবন একা কি করে কাটাবো বলো? কিন্তু মা, সামনের সপ্তাহ সোমবারে সেট ধনরাজের সঙ্গে আমাদের একটা নতুন কন্ট্যাক্ট আছে। উনি সুইডেনের বহুত বড় রিচেস্ট ম্যান। একবার যদি ওনাকে রাজি করাতে পারি আমাদের কোম্পানিতে টাকা লাগানোর জন্য, আবার আমাদের মাধবী রায় কোম্পানি বড় হয়ে উঠবে। উনি এবছরই আমাদের শহরে আসছে। এই ফাঁকেতে কতগুলো ডিজাইন ওনাকে দেখে যদি অ্যাপ্রুভ করে নিতে পারি, তাহলে আমাদের বিজনেসটা আবার দাঁড় করিয়ে নিতে পারবো। আমি অত শত জানি না। যেটা আমি বলেছি ওটাই আমার লাস্ট কথা। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে মাধবী দেবী সেখান থেকে চলে যায়। এরপর তারা 5 ভাইয়েরা আলোচনা করতে থাকে। দাদা, এবার কি হবে? মা তো কোনো কথাই শুনছে না। আমরা যদি এই সময় বিয়ে করতে যাই তাহলে তো কন্ট্রাক্টটাও হাতছাড়া হয়ে যাবে। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। এখন আমাদের কাছে যে কটা লেহেঙ্গা আছে ওর মধ্যে থেকে মায়ের পছন্দ করা বউদের পাঠিয়ে দে, ওটা যেন বিয়ের দিন পরে। 15টার মতো আছে দাদা, কিন্তু অত দামি দামি স্যাম্পল লেহেঙ্গাগুলো যদি পাঠিয়ে দিই তাহলে সেট ধনরাজকে কি দেখাবো? আমি যা বলছি তাই কর। এর কিছুদিন পর বিয়ের দিন চলে আসে। 5 বোনকেই ব্রাইডাল লেহেঙ্গা পরে খুব সুন্দর দেখাচ্ছিল। বিয়ে বাড়ির সবাই চোখ ব্রাইডাল লেহেঙ্গার দিকেই ছিল এবং কেউ কেউ তো গিয়ে জিজ্ঞাসা করছে কোন দোকান থেকে কিনেছে।
এমন সময় সেট ধনরাজ বিয়ে বাড়িতে এসে উপস্থিত হন। সেট ধনরাজ বিয়ের মণ্ডপে গিফট দিতে গিয়ে ব্রাইডাল লেহেঙ্গাগুলো দেখে এবং তাকিয়ে থাকে। তা দেখে ধনরাজ বলে, वाह, आप लोगों का लहंगा तो बहुत ही अच्छा है। ये सब लहंगा किधर से আনিয়েছো? এমন লেহেঙ্গার ডিজাইন আমি আগে কখনো দেখিনি। এগুলো আমাদের শ্বশুর বাড়ি থেকে আমাদের গিফট করেছে। এরপর অমল আসে, এসে ধনরাজকে সব কথা খুলে বলে। স্যার, আজকের দিনে তো আপনাকে লেহেঙ্গাগুলো দেখানোর কথা ছিল, তো আমাদের বিয়ে থাকার কারণে আমরা কেউই আপনার কাছে যেতে পারিনি। তাই ভাবলাম আমাদের বউয়েদের এই লেহেঙ্গাগুলো পরিয়ে আপনাকে ইনভাইট করলে কেমন হয়। এমনিতেও তো আমাদের বিয়েতে আপনাকে ইনভাইট করার ছিল, একই সঙ্গে দুটো কাজ হয়ে গেল। এই শুনে ধনরাজ হাসতে হাসতে একটা 90 লাখ টাকার চেক কেটে দিয়ে বাকি লেহেঙ্গার অর্ডার দেয়। এরপর বিয়ে শেষ হয়ে গেলে যে যার বাড়ি ফিরে যায়। সেদিন রাতে দিয়া নিজের রুমে অমলকে বলে, আচ্ছা ওই লোকটা কে ছিল যে ওইভাবে ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেল? তাছাড়া বিয়ে বাড়িতে লোকে বলা বলি করছিল এত দামি এত ব্রাইডাল লেহেঙ্গা এখানে তো কোথাও পাওয়াও যায় না। হ্যাঁ, আমাদের বিদেশে রাজীব রায় কোম্পানিতে 40% অনার ছিলাম। রাজীব রায় কোম্পানি যখন ডুবতে আরম্ভ করে তখন আমাদের ব্রাইডাল লেহেঙ্গা দিয়ে রাজীব রায় কোম্পানি 50% অনারশিপ কিনে নিই। তারপরে তো রাজীব রায় কোম্পানির নাম পরিবর্তন হয়ে রাজীব রায় অ্যান্ড মাধবী রায় কোম্পানির নাম হয়, যেটা শর্টকাটে রয় অ্যান্ড রয় ব্রাদার্স কোম্পানির নাম হয়। পরে রাজীব রায় আমাদের বাকি শেয়ার চিটিং করে নিয়ে নেয়। ওখান থেকে আমরা চলে আসার সময় কিছু লেহেঙ্গা নিয়ে এসেছিলাম, যেগুলো তোমাদেরকে গিফট হিসেবে দিয়েছিলাম, আর সেইগুলোই সেট ধনরাজ দেখে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মাধবীর কোম্পানির ব্রাইডাল লেহেঙ্গা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগের মতো আবার বড় বিজনেস তৈরি করে ফেলে। এরপর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।